নেহা বলল, কি সত্য বলো? আমি তোমার সব সত্য মেনে নিতে রাজি। আমি বললাম, সত্যি? নেহা বলল, আমি বললাম, তাহলে ওই টেবিলে রাখা খাবারগুলো আমাকে খাইয়ে দাও। এবার ওর মুখে একটু হাসি ফুটলো। ওর হাসি মুখটা দেখে আমারও খুব ভালো লাগলো। নেহা দৌড়ে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আর আমায় এলোপেতারি কিস করতে লাগলো। ও খুদা, আমায় কিস করছে নাকি? টুটের সব লিপস্টিক আমার গালে মুছছে, ওই ভালো জানে। আমি বললাম, আরে কি হচ্ছে এসব? ওর যেন আমার কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। আমি বললাম, আজকের সব লিপস্টিক আমার গালে মুছবে বলে ঠিক করছো নাকি? এবার ওর একটু হুঁশ ফিরলো, কিস করা থামলো, কিন্তু বুক থেকে উঠলো না। আমায় জড়িয়ে ধরে রাখলো। আমি বললাম, কি হলো, আমাকে খাইয়ে দিবে না? আমি কাল রাত থেকে কোনো কিছুই খাই নাই। মিথ্যা বললাম। নেহা বলল, দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। কান্না মাখা মুখটা একটু নেকা নেকা কণ্ঠে বলল, আহারে আমার বাবুটা শুকিয়ে গেছে। আমি বললাম, দাঁড়াও। নেহা বলল, কি হয়েছে আবার? আমি বললাম, কেঁদে কেঁদে কি হাল করছো? নিজেকে একটু দেখছো একবার? আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। নেহা বলল, তুমি ফ্রেশ হবে না? আমি বললাম, হ্যাঁ তাই তো, আমার তো ফ্রেশ হতে হবে। মুখের সব লিপস্টিক আমার গালেই মুছছ। আর আমার গালে মুছবে বলেই কি আজকে এত লিপস্টিক দিয়েছো? ও একটু লজ্জা পেল। আমাদের 2 বছরের রিলেশনশিপ, কিন্তু আশ্চর্যজনক কথাগুলো আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনো দিনই হয়নি। ও খারাপ ভাববে বলে আমি কখনো এসব কথা বলিনি, আর ও এরকম কোনো কথাই বলিনি। আমাদের সম্পর্কটা ছিল ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, একজন আরেকজনের হাত ধরে হাঁটা, অনেক রাত জেগে জেগে কথা বলা, আর এসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এর থেকে বেশি এগোয়নি। আর আমি এসব নিয়েই সন্তুষ্ট ছিলাম, কারণ ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। অত সতী মেয়ে, একদম সুচরিত্র বলতে পারেন। আজকাল তো এমন মেয়ের বড্ডই অভাব। তার উপর আমায় এত এত কেয়ার করত। মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হতো। আর এর উপর কি সুন্দর রান্না, পুরোই পাক্কা রাঁধুনি। প্রায় সময় আমার জন্য রান্না করে আনতো, নিজের হাতে খাইয়ে দিত। অন্য সব রিলেশনে অন্যতম প্যারা থাকে গার্লফ্রেন্ডকে শপিং করে দেওয়া, কিন্তু আমার এরকম কোনো প্যারাই ছিল না। বরং ও আমায় প্রতি মাসে জোর করে শপিং করিয়ে দিত। মাসে একবার শপিং করতে না পারলে ওর মনে হয় ঘুমিয়ে আসতো না। ও আমার থেকে ধনী হওয়া সত্ত্বেও আমি কখনো তার চোখে ভালোবাসা ছাড়া অহংকার দেখিনি। আর আমি কখনো নিজেকে ছোট অনুভব করিনি। প্রতিদিন রাতে ওর কণ্ঠ শুনতে শুনতে ঘুমাইতাম। আমি ফোনটা আমার কানের কাছে রেখে দিতাম। ও শুধু বলতো আর আমি শুধু হুম করতাম। যখন বুঝতো আমি ঘুমিয়ে গেছি, তখন ও ফোনটা কেটে ঘুমিয়ে যেত। আবার প্রতিদিন সকাল হতো, ওর ফোনের শব্দেই আমি উঠা না পর্যন্ত কল করতেই থাকতো। আমি ভেবে পেতাম না এত রাত করে ঘুমিয়ে কিভাবে এত সকালে উঠে। মাঝখান দিয়ে একটু ভুল না হই করেই ফেলছে। একটু ভুলের জন্য এমন ভালোবাসার মানুষকে হারানো পাগলামোর চেয়েও কোনো অংশ কম নই। নেহা বলল, কি হয়েছে, কি দেখছো? ফ্রেশ হতে চলো। আপনাদের নিজের অনুভূতিগুলো জানাতে জানাতে অন্য জগতে হারিয়ে গেছিলাম। ওর কথায় হুঁশ ফিরল। আমি বললাম, হ্যাঁ তুমি আগে ফ্রেশ হয়ে আসো, তারপর আমি পরে ফ্রেশ হব। নেহা বলল, একসাথে হওয়া কি যায় না? আমি বললাম, না, কেউ দেখলে কি ভাববে। নেহা বলল, আচ্ছা। নেহা ফ্রেশ হতে গেল। যাক, এবার একটু ভালোই লাগছে। একজন হলেও সত্যিটা জানতে পারলো যে আমি দোষী নই। কিন্তু এখন শেষ নই। আমার যে করেই হোক আমার বাবা মাকে বলতেই হবে কথাটা, কিন্তু ওনারা আমাকে কোনো বিশ্বাস করবে না। নেহা আমার চরিত্র সম্পর্কে জানে, তারপরও সন্দেহ করছিল, কিন্তু অনেক বলাই বিশ্বাস করছে। কিন্তু আমার বাবা মাকে আমি কি করে বিশ্বাস করাবো? দূর, আমার মাথায় কোনো আইডিয়াই আসছে না। নেহা ফ্রেশ হয়ে বের হোক, তারপর ওর সাথে আলোচনা করব এসব বিষয়ে। তার কিছুক্ষণ পরেই নেহা বের হলো। নেহা বের হয়ে বললই, যাও এবার ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, আচ্ছা। আমি ফ্রেশ হতে চলে গেলাম। 5 মিনিট ফ্রেশ হয়ে চলে আসলাম আবার। আমি নেহার কাছে গিয়ে বসলাম। ও আমায় খাইয়ে দিতে লাগলো। খাওয়ার মধ্যে কোনো কথা হলো না। ও শুধু ওর মায়া ভরা চাউনি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখ দিয়ে মাঝে মাঝে টপ টপ করে ফুটা পানি পড়ছিল। আমি ওর চোখের পানি মুছে দিতেছিলাম, কিন্তু নির্বাকভাবে আমার দিকে তাকিয়েছিল। বিশ্বাস করেন ভাই, এমন সময় নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি মনে হয়েছিল। ওই সময় ওর চোখে কোনো ঘৃণা ছিল না, ওর চোখে ছিল শুধু অনুতাপ আর ভালোবাসা। খাওয়া শেষ হয়ে গেল। আমি বললাম, তুমি তাড়াতাড়ি যাও, বিয়ে শুরু হয়ে যাচ্ছে। নেহা বলল, না, আমি কোনো বিয়েতে যাব না, আর সারাদিন আমি তোমার বুকেই শুয়ে থাকবো। আমি বললাম, দেখো নেহা, পাগলামি কইরো না, যাও, ওইদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নেহা বলল, প্লিজ শাওন, তুমি আমায় না কইরো না। আমার খোঁজ পড়লে আমি সেটা সামলে নেব। আমি বললাম, আচ্ছা, তুমি যা ভালো বুঝো তাই করো।
নেহা আমার বুকে গুটিমুটি করে শুয়ে পড়লো। মেয়েটাকে মনে হয় এখনো অনুতাপের আগুন পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে। ওকে একটু হাসানোর চেষ্টা করে আমি বললাম, বাবা গো বাবা। হ্যাঁ, মাথাটা উঠিয়ে বলল, কি হয়েছে? আমি বললাম, মার তো 2 মাস আমি ছিলাম না, এই 2 মাসে খেয়ে খেয়ে পুরো ময়দার বস্তা হয়ে গেছো। কি ভারী গো তুমি, আমার বুকটা মনে হয় ভেঙে যাবে। অন্য সময় ময়দার বস্তা বললে মার একটা মাটিতে পড়তো না, কিন্তু আজ নেহা নির্বাক আমার বুকের সাথে মাথা লাগিয়ে শুয়ে আছে। মনে হয় আমার হার্টবিট শোনার চেষ্টা করছে। আমি আবার বললাম, কি গো তোমার একটুও মায়া লাগছে না? নেহা কান্না মাখা কণ্ঠে বলল, কিভাবে পারো তুমি? আমি বললাম, আমি আবার কি করলাম? নেহা বলল, এই যে তোমার সামান্য ব্যাপারে অবিশ্বাস করে কত কষ্টই না দিলাম, আর তুমি বিশ্বাস করে স্বাভাবিকভাবেই আমাকে মেনে নিলে। আমি বললাম, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। নেহা বলল, তাই বলে এত কিছুর পরেও? আমি বললাম, তুমি যদি পুরো দুনিয়া উল্টে এসে আমার সামনে দাঁড়াও, তবুও আমি বলবো আমি তোমায় ভালোবাসি। নেহা বলল, এত ভালোবাসো আমায়? আমি বললাম, পাগলিটাকে অনেক ভালোবাসি। নেহা আমায় আরো শক্ত করে জড়িয়ে হু করে কেঁদে উঠলো, আর আমায় বলল, প্লিজ শাওন, আমায় ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না। আমি বললাম, আরে পাগলি তুমি কাঁদছো কেন? আমি তো তোমায় সেই কবেই ক্ষমা করে দিছি। নেহা আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলে হারিয়ে যাব। আমি বললাম, জানো নেহা, আমি না অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছিলাম। নেহা আমার দিকে তাকিয়ে বলল, কি কথা? আমি বললাম, গত 2 বছরে তুমি আমাকে কখনো জড়িয়ে ধরছো না, এমন কোনো দিনের কথা আমার মনে পড়ছে না। নেহা বলল, তো কি হয়েছে? আজ তো জড়িয়ে ধরছি। আমি বললাম, তা ঠিক, কিন্তু শক্ত করে ধরার কারণ কি? নেহা বলল, জানো শাওন, আমার না খুব ভয় হচ্ছে, আবার যদি তোমাকে হারিয়ে ফেলে। কত বোকা আমি, তাই না? সামান্য একটা কথাই তোমাকে অবিশ্বাস করে তোমায় কত কষ্ট দিলাম আর দূরে ঠেলে দিয়েছিলাম। এটা বলেই হু করে কেঁদে উঠলো। আমি বললাম, আরে পাগলি তুমি কাঁদছো কেন? তুমি আমায় দূরে সরিয়ে দিলেই কি আমি দূরে সরে যাব? নেহা বলল, জানো শাওন, তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুমি কত ভালোবাসো আমায়, আর আমি কিনা সেই তোমাকেই হারিয়ে ফেলতে বসেছিলাম। কত বোকা আমি, নিজের গালে থাপ্পড় মারতে মারতে কথাগুলো বলল। আমি বললাম, তবে একটা কথা কি জানো নেহা? নেহা বলল, কি? তোমার চোরগুলো খেয়ে আমার গালটা এখনো ব্যথা করছে। নেহা বলল, তাই নাকি? দেখি আমার বাবুটার কোথায় লেগেছে। বলে আমার গালে একটা চুমু দিতে যাবে, এমন সময় নেহার মোবাইলটা বেজে উঠলো। নেহা ফোনটা নিয়ে দেখলো নীলার ফোন। নীলার নাম্বার দেখে ওর চোখটা বিষিয়ে উঠলো। ও নেহাকে কিছু বলতে যাবে, সেই সময় আমি ওকে আটকে দিলাম। হাত দিয়ে ইশারা করলাম খারাপ কিছু না বলার জন্য, নাইলে সমস্যা হতে পারে। নীলা বলল, হ্যালো নেহা আপু, তুমি কই? বিয়ে তো শুরু হয়ে যাচ্ছে, সবাই তোমার খোঁজ করছে। নেহা বলল, আমার মাথাটা খুব ব্যথা করছে, আমি আসতে পারবো না। নীলা বলল, কিন্তু সবাই তোমার খোঁজ করছে। নেহা বলল, প্লিজ সবকিছু সামলে নে। নীলা বলল, তুমি আসলে খুব ভালো হতো। আচ্ছা, আমি সব সামলে নেব। আসলে নীলাও খুব ভালো মেয়ে, শুধু শুধু আমার সাথে পাগলামি করতো। ও নেহার চেয়ে কম সুন্দরী না, কিন্তু আমার নেহাকেই ভালো লাগতো। কিন্তু ওই দিন যে একটু বেশি পাগলামি করে ফেলছিল, আসলে ততটাও খারাপ মেয়েটা না। ওই দিন কেন যে এমন করলো সেটা ওই ভালো জানে। আর দর্শক শ্রোতা, আপনাদের কইতাছি, আপনাদের যাদের নীলার জন্য মায়া লাগছে তারা নীলাকে বিয়ে করে নিন। আপনারা কেউ রাজি থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গল্পতে ফিরে যাওয়া যাক। আমি বললাম, আচ্ছা নেহা, একটা কথা বলার ছিল। নেহা বলল, কি? আমি বললাম, নেহা, নীলার মুখ থেকে সব সত্যটা বের করতে হবে, যাতে করে আমি আবারও ঘরে ফিরতে পারি। নেহা বলল, আমিও সেটাই ভাবছিলাম। শুনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। আমি বললাম, বলো দেখি কি প্ল্যান? নেহা ওর প্ল্যানের কথা বলল। আমি বললাম, গ্রেট প্ল্যান, কিন্তু তুমি আমার সাহায্য করতে পারবে তো? নেহা বলল, একটু কষ্ট হবে, বাস 5 মিনিটের জন্য, কিছু হবে না, ততক্ষণে তো আর নিয়ে যেতে পারবে না। আমি বললাম, তাও আবার পুরুষ মানুষের মন গলতে কতক্ষণ? নেহা বলল, গলে গেলে আমি তো আছি, কিছুই বলবো না, একদম খুন করে ফেলবো।